মনোনয়ন যাচাই বাছাইয়ের শেষ দিনে বাড়ছে হৃদস্পন্দন। এরই মধ্যে স্থগিত বা বাতিল হওয়ারা আবেদন করতে পারবেন কাল থেকে। নির্বাচনের দিকে যাচ্ছে দেশ, মন্তব্য উপদেষ্টার। একটা ন্যারেটিভ করার চেষ্টা করা হচ্ছে যে না, এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি বা এই কারণে নির্বাচনটা শেষ পর্যন্ত হবে না, এটা মনে করার কোনো কারণই নেই। নিরাপত্তার শঙ্কায় ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া টি-20 বিশ্বকাপে দল পাঠানো সম্ভব নয়। জরুরি সভা শেষে আইসিসিকে বিসিবিরই ইমেইল। ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নেওয়ার ঘটনায় বিক্ষোভে উত্তাল বিভিন্ন দেশ। রাখা হয়েছে যুক্তরাষ্ট্রের ব্রুকলিনে। সূক্ষ্ম পরিকল্পনায় চালানো হয় অপারেশন। রাজধানী ফার্মগেটে তেজগাঁও কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ। সহপাঠী হত্যার বিচার দাবি। জড়িতদের গ্রেফতারে সরকারের হস্তক্ষেপ কামনা। বিএনপি থেকে আসন ছাড় পেলে অস্বস্তিতে নেই জোট সঙ্গীরা। অনেক আসনেই বিদ্রোহী প্রার্থী। সহসাই কেটে যাবে সংকট, আশা নেতাদের। পুরো জেলার সংগঠন, জেলার যত আইনজীবী, ঢাকা থেকে আইনজীবী নিয়ে গিয়ে বিরোধিতা করা হয়েছে। তার মানে তো দিস ইজ এ ডাবল স্ট্যান্ডার্ড। বিএনপি যেটা বলতে পারে যে ঢাকা 12 আসনে বিএনপির মার্কা হচ্ছে কোদাল মার্কা। বিএনপি এরকম যাদের সাথে সমঝোতা হয়েছে সেখানে বিএনপি এভাবে বলবেন। মনোনয়ন একেবারে শেষ, ওই পালাটা শেষ হয়ে যাবে, তখন দেখবেন ক্রমান্বয়ে আস্তে আস্তে তারা দলের পক্ষ থেকে যেগুলোকে ছাড় দেওয়া হয়েছে তাদের সমর্থনে এগিয়ে আসবে। আসন নিয়ে এখনো জামায়াতের সাথে ইসলামী আন্দোলনের দর কষাকষি। মতানৈক্য থাকলেও জোট ভাঙার শঙ্কা নেই বলছে নেতারা। আমাদের মধ্যে যতটুকু সমস্যা হয়েছে এয়ারলাইন্সের ব্যাপারে আশা করি সমাধানযোগ্য এবং সমাধান হয়েও যাবে। স্ব অবস্থান থেকে প্রয়োজনীয় ছাড় দিয়ে হলেও ঐক্যটাকে ধরে রাখা এবং আসন সমঝোতাটাকে যাতে সবাই মেনে নেন, এই ধরনের একটা সিদ্ধান্তে পৌঁছার চেষ্টা করা হচ্ছে। আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি নাবিলা সোহর। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। যাচাই বাছাই শেষে ঢাকা জেলা ও মহানগরের 20টি আসনে দাখিলকৃত 238টি মনোনয়নের মধ্যে 75 জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। বৈধ ঘোষণা করা হয়েছে 163টি মনোনয়ন। আজ মনোনয়ন যাচাই বাছাই শেষ দিন হলেও গতকালই যাচাই বাছাইয়ের কাজ প্রায় সম্পন্ন করেছে বিভাগীয় কমিশনারের কার্যালয়। শেষ মুহূর্তে বাকি থাকা কিছু কাজ শেষে বিকেলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে চূড়ান্ত প্রার্থীদের তালিকা। তবে রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে 5 থেকে 9 জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করা যাবে। 10 থেকে 18 জানুয়ারির মধ্যে আপিল শুনানি ও নিষ্পত্তি হবে। 20 জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন প্রার্থীরা। এরপর 21 জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ করা হবে। এরপর দিন 22 জানুয়ারি থেকে 10 ফেব্রুয়ারি পর্যন্ত প্রচার প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। রাজধানীর সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আছেন সহকর্মী সুমাইয়া ঐশী। ঐশীর সঙ্গে কথা বলবো। ঐশী, মনোনয়ন যাচাই বাছাই প্রক্রিয়ার সবশেষ কি কি তথ্য আছে আপনার কাছে, একটু বিস্তারিত জানাবেন আমাদের। সোহার, সবশেষ তথ্য বলতে যেমনটি আপনিও বলছিলেন কিছুক্ষণ আগে যে যদিও আজকে মনোনয়ন যাচাই বাছাইয়ের শেষ দিন, তবে গতকালই কিন্তু কাজ অনেকটাই গুছিয়ে এনেছে বিভাগীয় কমিশনারের কার্যালয় সহ অন্যান্য যেই আসনগুলো রয়েছে। বিশেষ করে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের কথা যদি বলি, বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এখানে 13টি আসন রয়েছে ঢাকার। সেই 13টি আসনে কারা কারা মনোনয়ন বৈধ হয়েছে, কাদের মনোনয়ন বাতিল বা স্থগিত হয়েছে, মোটা দাগে গতকালই সেগুলো বলে দেওয়া হয়েছিল। সেই তালিকাও আমরা হাতে পেয়েছিলাম। মোট 174 জন এখানে মনোনয়ন দাখিল করেছিলেন 29 ডিসেম্বর পর্যন্ত। সেই 174টি মনোনয়নপত্রের মধ্যে যাচাই বাছাই চলেছে আজকে পর্যন্ত। এবং যেমনটি আমরা গতকালও জানতে পেরেছি, সেই সংখ্যাটি একটু যদি বলি, 119টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছিল গতকাল পর্যন্ত। এবং
তার মধ্যে 54 জনের মনোনয়ন বাতিল করা হয়েছিল এই 13টি আসনে। ফলে দুটি যদি আমরা যোগ করি সেক্ষেত্রে 73 জনের মনোনয়ন সংক্রান্ত সিদ্ধান্ত গতকাল যদিও আমরা কিছুক্ষণ আগে শুনেছিলাম যে হয়তো যাচাই বাছাই শেষ করে সব শেষ নিয়ে একটা ব্রিফিং হওয়ার কথা শোনা যাচ্ছিল, তবে শেষ মুহূর্তের সেগুলো চলছে গতকাল থেকে। আগামীকাল থেকে আসলে যাদের মনোনয়নপত্র বাতিল বা স্থগিত হয়েছে তারা তাদের সেই রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তে আপিল আগামীকাল 5 জানুয়ারি থেকে 9 জানুয়ারি পর্যন্ত সেই আপিলের সুযোগ থাকছে প্রার্থীদের। সেই প্রার্থীরা যারা 29 ডিসেম্বর পর্যন্ত মনোনয়ন দাখিল করেছেন, প্রায় 14 ধরনের কাগজপত্র জমা দিতে হয়, বিভিন্ন প্রমাণপত্র জমা দিতে হয়, সেখানে নিজের সম্পত্তির হিসেব থাকে, নিজের ফৌজদারি মামলা আছে কিনা সেই সংক্রান্ত তথ্য থাকে, একই সঙ্গে কোন আসন বা সেই প্রার্থী সম্পর্কিত যে বাদ বাকি যে তথ্যগুলো আছে সেগুলো থাকে। তবে সবকিছু মিলিয়ে আসলে আমরা যেমন দেখেছি বাতিল হয়েছে তাদের অনেকে বুঝতে পারছি। ঐশী বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে সবশেষ জানাচ্ছিলেন, ধন্যবাদ আপনাকে। এদিকে ঢাকার বাইরেও জেলায় জেলায় চলছে মনোনয়ন যাচাই বাছাই কার্যক্রম। অংশ নিচ্ছেন প্রার্থী ও তাদের প্রতিনিধিরা। ফর্মের বিভিন্ন তথ্য কাগজপত্র খতিয়ে দেখে প্রার্থীদের মনোনয়ন বৈধ এবং বাতিল করছেন রিটার্নিং কর্মকর্তারা। স্থগিত রাখা হচ্ছে কারো কারো আবেদন। খুলনার 6টি সংসদীয় আসনে 46 জন প্রার্থীর মধ্যে 11 জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। দ্বৈত নাগরিকত্বের কারণে চট্টগ্রাম 9 আসনে জামায়াতের প্রার্থী ডক্টর AKM ফজলুল হকের মনোনয়ন বাতিল করা হয়েছে। দৈব চয়নের ভিত্তিতে যে 10টি যাচাই করার বিষয় থাকে, এই যাচাইয়ে সঠিক না পাওয়া যাওয়ায় এটি বাতিল করা হয়েছে, আর বাকি এই 5টি মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে। দর্শক, এবার একটু ফেনীতে যেতে চাই। আমাদের সহকর্মী আরিফুর রহমান অপেক্ষা করছেন। আরিফ, মনোনয়নপত্র যাচাই বাছাই আপনার কাছে সবশেষ কি তথ্য আছে? সোহার, ফেনীর 3টি আসনের মধ্যে ইতিমধ্যে হচ্ছে ফেনীর 1 এবং 2 আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই কিন্তু শেষ হয়েছে। ফেনী 1 আসনে যেখানে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন 10 জন, সেখান থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে সেটি হচ্ছে যে স্থগিত করা হয়েছে এবং এই 3 জনকে সেখানে অবৈধ এবং বাতিল ঘোষণা করা হয়েছে। বাকি 6 জনকে সেখানে বৈধ ঘোষণা করা হয়েছে। সেখানে আসলে মূল যে প্রার্থী রয়েছে বিএনপির প্রার্থী যিনি রফিকুল আলম মজনু, অন্যদিকে হচ্ছে জামাত সমর্থিত প্রার্থী রয়েছেন সেখানে হচ্ছে অ্যাডভোকেট কামালউদ্দিন ভুঁইয়া, যেখানে তাদের 2 জনের মধ্যে প্রধান আসলে প্রতিদ্বন্দ্বিতা হবে। অন্যদিকে হচ্ছে ফেনী 2 আসন যেখানে হচ্ছে 14 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন, সেখান থেকে 5 জনকে অবৈধ ঘোষণা করে বাতিল ঘোষণা করা হয়েছে, অন্য 9 জনকে সেখানে বৈধ ঘোষণা করা হয়েছে। তবে এখন পর্যন্ত ফেনী 3 আসনের মনোনয়নপত্র কিন্তু যাচাই বাছাই কিন্তু শুরু হয়নি। আমরা এখানকার জেলা রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলে যেটি জেনেছি যে 2:30টায় তারা এটি শুরু করবেন। এই মুহূর্তে বিএনপির যিনি প্রার্থী রয়েছেন আব্দুল আওয়াল মিন্টু, তিনি এখন থেকে কিছুক্ষণের মধ্যে এখানে এসে পৌঁছাবেন। অন্যদিকে হচ্ছে যে যিনি তার প্রতিদ্বন্দ্বী অন্য আরেকজন প্রার্থী রয়েছে জামাতের, যিনি কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য ডাক্তার ফখরুদ্দিন মানিক, তিনি এই মুহূর্তে রয়েছেন। ঠিক এই আসনে এখন থেকে হচ্ছে যে ফেনী 3 আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই কিন্তু শুরু হবে 2:30টার দিকে। এখন এখানকার যে প্রার্থী যারা রয়েছে, যে 10 জন প্রার্থী রয়েছে, সেই প্রার্থী এবং প্রার্থীর সমর্থিত যারা রয়েছেন তারা এখানে রয়েছেন। তবে আমরা এই বিষয়ে হচ্ছে যে এখানকার যিনি রিটার্নিং কর্মকর্তা তার সাথে কথা বলে যেটি জেনেছি যে ফেনী 1 আসনে যেখানে ইতিমধ্যে হচ্ছে যে 3 জনকে অবৈধ ঘোষণা করেছে এবং কি একজনকে যিনি বিএনপি চেয়ারপারসন তাকে সেখানে হচ্ছে যে স্থগিত করা হয়েছে। তবে এখানকার আমরা ফেনী 2 আসনের কথা যদি বলি যদি সেখানে 2 আসনে কিন্তু জামাতের যে সমর্থিত যে প্রার্থী রয়েছে, যে তাদের যে জোট প্যানেল রয়েছে, যে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, তার সাথে এখানে প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন জয়নাল আবদিন বিফি, তার সাথে কিন্তু তার প্রতিদ্বন্দ্বিতা হবে। তবে এখানকার এখন পর্যন্ত যে প্রার্থী এবং যারা রয়েছে তারা কিন্তু সব প্রার্থী এখন পর্যন্ত এখানে উপস্থিত হয়নি, হয়তো 2:30টার মধ্যে তারা এখানে এসে উপস্থিত হবেন। সোহার, আরিফ, ধন্যবাদ আপনাকে। নির্বাচনী পরিবেশ নিয়ে ন্যারেটিভ তৈরির চেষ্টা করা হলেও সুনির্দিষ্ট অভিযোগ নেই রাজনৈতিক দলগুলোর। কাজ করে যাচ্ছে কমিশন, নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে দেশ, এসব মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা রিজওয়ানা হাসান। সকালে সচিবালয়ে এক মতবিনিময় সভায় তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদের মধ্যে সম্প্রচার এবং সাংবাদিক সুরক্ষা অধ্যাদেশ গঠনের চেষ্টা চলছে। ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে আইপিএল এর দেয়া নিষেধাজ্ঞার বিষয়ে উপদেষ্টা রিজওয়ানা বলেন, খেলার মধ্যে রাজনীতি নিয়ে আসা হয়েছে, যে যুক্তিতে মুস্তাফিজকে বাদ দেওয়া হয়েছে তার কোনো ভিত্তি নেই। এক্ষেত্রে ঢাকাও প্রতিক্রিয়া দেখাবে বলে জানান উপদেষ্টা। বলেন, আইনি দিক বিবেচনা করে আইপিএল এর সম্প্রচারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
একটা ন্যারেটিভ করার চেষ্টা করা হচ্ছে যে না এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি বা এই কারণে নির্বাচনটা শেষ পর্যন্ত হবে না। এটা মনে করার কোনো কারণই নেই। সরকার নির্বাচনের একটা ক্লিয়ার রোডম্যাপ দিয়েছে, কাজে নির্বাচনের দিকে দেশ অবশ্যই এগিয়ে যাচ্ছে। কোন যুক্তিতে মোস্তাফিজকে মানা করা হচ্ছে? খেলোয়াড়ি কোনো যুক্তিতে মানা করা হলে তো কোনো ব্যাপার ছিল না, যে যুক্তিতে মানা করা হচ্ছে সেই যুক্তিটা তো আসলে আমরা কোনোভাবেই গ্রহণ করতে পারি না। নিরাপত্তা শঙ্কায় ভারতে বিশ্বকাপ দল পাঠানো সম্ভব না, ভেন্যু সরিয়ে নিতে আইসিসিকে মেইল করেছে বিসিবি। আইপিএলের চলতি আসরের জন্য 9,20,00,000 রুপিতে নিলাম থেকে মোস্তাফিজুর রহমানকে দলে ফেরায় বলিউড তারকা শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স। এরপর বেশ কয়েকদিন ধরেই বাংলাদেশি ক্রিকেটারদের নিষিদ্ধের দাবি জানিয়ে আন্দোলন করে আসছিল কট্টর হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠন। ফলে টাইগারের পেসারের আইপিএলে খেলা নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। এমন পরিস্থিতিতে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে বাদ দিতে নির্দেশনা দেয় বিসিসিআই। সেই নির্দেশনায় সাড়া দিয়ে এবারের আসর থেকে এই কাটার মাস্টারকে সরিয়ে দেয় কেকেআর। এর পরপরই দেশটাতে নিয়ে বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়। অবশেষে জরুরি বোর্ড সভা শেষে আইসিসিকে মেইল করেছে বিসিবি। সিলেটে চলছে বিপিএল, সেখানে আছেন বিসিবি কর্মকর্তারা। সেখান থেকে এই বিষয়ে আরো বিস্তারিত জানতে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান আল মারুফ। মারুফ, বাংলাদেশের জন্য বিশ্বকাপ ভেন্যু সরানোর যে বিষয়টি, এই বিষয়টি আসলে কতটুকু আমলে নেবে আইসিসি, আর কোন দিকে যাচ্ছে বাংলাদেশ ভারত ক্রিকেটীয় সম্পর্ক, কি মনে হচ্ছে আপনার? কি জানতে পারলেন আমাদেরকে জানাবেন। স্যার, কিছুক্ষণ আগেই বিসিবির সঙ্গে আইসিসির যোগাযোগ হয়েছে। যতটুকু আমি শেষ খবর জানি, কিছুক্ষণ আগে আইসিসির সাথে তারা যোগাযোগ করেছে এবং সেখানে ভারতে বাংলাদেশের যে যাত্রা বিশ্বকাপ ইস্যুতে, সেই যাত্রা নিয়ে তারা উদ্বিগ্ন প্রকাশ করেছে। সেই আইসিসির সাথে তাদের যে যোগাযোগ হয়েছে সেখানে তারা এতটুকুই জানিয়েছে। আমি এতটুকু খবর পেয়েছি, জরুরি একটা সভা হয়েছে কিছুক্ষণ আগে, সেখানে বেশ কয়েকজন বোর্ড পরিচালক ছিলেন জুম মিটিংয়ে এবং গতকাল রাত থেকে আসলে এগুলো নিয়ে আলোচনা হচ্ছে। বিসিবি বারবারই উদ্বেগ প্রকাশ করেছে, আইসিসি সহ তারা সংশ্লিষ্ট যে সংস্থা সেখানে তারা যোগাযোগ করেছে। এবং দর্শকদের কথাও যদি বলি, কিছুক্ষণ আগে আমি এখানে যারা বিপিএলের ম্যাচ দেখতে এসেছেন তাদের সাথে কথা বলছিলাম, তারাও আসলে বাংলাদেশ ক্রিকেটারদের যে নিরাপত্তা নিয়ে সেটি নিয়ে তারা শঙ্কিত এবং বারবারই বলছে যে বাংলাদেশের ভারতের মাটিতে যে ম্যাচগুলো রয়েছে সেগুলো যাতে শ্রীলঙ্কার মাটিতে খেলানো হয় এবং সেটি আসলে এখনও পর্যন্ত নিশ্চয়তার কোনো কিছুই বিসিবি বলেনি। বিসিবি জানিয়েছে আইসিসির যে সিকিউরিটি অ্যান্ড প্রোটোকলের যে গাইডলাইন আছে সেই গাইডলাইন মেনে আইসিসি থেকে তারা যে নির্দেশনা পাবে সেটি নিয়ে পরবর্তীতে তারা সরকারের সাথে আলাপ আলোচনা করবে, যোগাযোগ করবে। সরকার থেকে তারা যে নির্দেশনা পাবে সেটি পরবর্তীতে তারা বিবেচনায় নিয়ে একটা সিদ্ধান্ত নেবে। সোহান। মারুফ, আপনাকে ধন্যবাদ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে নেওয়া হয়েছে আটককৃত ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে। ধারণা করা হচ্ছে ব্রুকলিনের কুখ্যাত মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে তাকে। বিভিন্ন গণমাধ্যম মাদুরোর হাত করা পড়া একটি ভিডিও ফুটেজে প্রকাশ করেছে। ভেনেজুয়েলা থেকে আটকের পর শনিবার যুক্তরাষ্ট্রে নেওয়া হয় মাদুরোকে। স্থানীয় সময় সন্ধ্যায় নিউ ইয়র্ক সিটি থেকে প্রায় 60 মাইল দূরে স্টুয়ার্ট এয়ার ন্যাশনাল গার্ড বিমান ঘাঁটিতে অবতরণ করে তাকে বহনকারী বিমানটি। সেখান থেকে হেলিকপ্টারে ম্যানহ্যাটনে গিয়ে নিয়ে যাওয়া হয় মাদুরোকে। নামানো হয় ওয়েস্ট সাইড হেলিপোর্টে। এরপর একটি ভ্যানে মার্কিন মাদক নিয়ন্ত্রণ সংস্থার অফিসে নেওয়া হয় ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে। মার্কিন কর্মকর্তার বরাতে জানা গেছে, মামলার আনুষ্ঠানিকতার পর ডিটেনশন সেন্টারে নেওয়া হয় মাদুরোকে। তার সাথেই রয়েছেন স্ত্রী সিলিয়া ফ্লোরেস। এদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট এবং তার স্ত্রীর বিরুদ্ধে মার্কিন ফেডারেল আদালতে বেশ কিছু অভিযোগ তোলা হয়েছে। এক্স হ্যান্ডেলে এসব অভিযোগের বিস্তারিত তুলে ধরেছেন মার্কিন অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি। জানান, মাদুরো এবং তার স্ত্রীর বিরুদ্ধে মাদক সন্ত্রাস উস্কে দেয়া, যুক্তরাষ্ট্রে কোকেন রপ্তানিতে ষড়যন্ত্র আর অবৈধ অস্ত্র রাখার অভিযোগ তোলা হয়েছে। দাবি, বিগত কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রে কোকেন পাচারে সহযোগিতা করেছেন মাদুরো। এসব মামলায় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট, তার স্ত্রী, ছেলে এবং প্রশাসনের শীর্ষ পর্যায়ের সদস্যদের অভিযুক্ত করা হয়েছে। এসব অপরাধের মাধ্যমে অর্জিত সম্পদ জব্দের আবেদনও করা হয়েছে অভিযোগপত্রে। যুক্তরাষ্ট্রের চোখ রাঙানি উপেক্ষা করে ভেনেজুয়েলার রাষ্ট্রপ্রধানের দায়িত্ব নিতে যাচ্ছেন ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। এরই মধ্যে তাকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত। স্থানীয় সময় শনিবার রাতে এই আদেশ দেন বিচারপতি তানিয়া ডি অ্যামেলি। বলেন, বর্তমানে পরিস্থিতিতে মাদুরোর জন্য দায়িত্ব পালন করা অসম্ভব, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রকাশ করা হয় বিচারপতি তানিয়ার পাঠ করা ভাষণ। ভেনেজুয়েলার সংবিধানেই বলা আছে, প্রেসিডেন্ট অনুপস্থিত থাকলে তার পদে স্থলাভিষিক্ত হবেন ভাইস প্রেসিডেন্ট।
ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের অপারেশন অ্যাবসলিউট রিজলভ এর স্থায়িত্ব ছিল মাত্র 2 ঘন্টা 20 মিনিটের, কিন্তু নিকোলাস মাদুরোকে আটকে ঝটিকা এই মিশনের পরিকল্পনা করা হয় কয়েক মাস ধরে। দীর্ঘদিন ধরে মাদুরোর গতিবিধি অনুসরণ করে মার্কিন গোয়েন্দারা যাতে সহায়তা করেছে খোদ মাদুরোরই ঘনিষ্ঠ এক সহযোগী। ক্যারিবীয় অঞ্চলে দিনের পর দিন চলে মার্কিন সেনাদের প্রশিক্ষণ, এমনকি মাদুরোর সেফ হাউসের রেপ্লিকা তৈরি করেও চলে হামলার মহড়া। ডিসেম্বরের শুরুতেই চূড়ান্ত হয় অপারেশন অ্যাবসলিউট রিজলভের নীল নকশা। তার আগে মাসের পর মাস চলে পরিকল্পনা, যাকে মেটিকুলাস প্ল্যান হিসেবে ব্যাখ্যা দিয়েছে মার্কিন প্রশাসন। যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের ছোট একটি টিম দীর্ঘদিন ধরে ভেনেজুয়েলার প্রেসিডেন্টের প্রতিটি পদক্ষেপ অনুসরণ করেছে। এদের মধ্যে একজন সোর্স ছিলেন ভেনেজুয়েলা সরকারের উচ্চপদস্থ কেউ। নিকোলাস মাদুরো কি খেয়েছেন, কি পড়েছেন, কোথায় ঘুমিয়েছেন, রাখা হয়েছে সব খোঁজ খবর। এমনকি নজরদারির আওতায় ছিল তার পোষা প্রাণীটিও। পরিকল্পনার অংশ হিসেবে কয়েক মাস ধরেই ক্যারিবীয় অঞ্চলে সামরিক তৎপরতা বাড়ায় যুক্তরাষ্ট্র। মোতায়েন করা হয় সবচেয়ে বড় রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড। সচল করা হয় পুয়ের্তো রিকোর মার্কিন ঘাঁটি। পশ্চিম গোলার্ধের অন্তত 20টি মার্কিন ঘাঁটি থেকে পাঠানো হয় ড্রোন। জড়ো করা হয় অত্যাধুনিক যুদ্ধবিমান, সমরাস্ত্র। গত আগস্ট থেকে অন্তত 15,000 মার্কিন সেনা প্রস্তুত ছিল ভেনেজুয়েলার দরজায়। ফাইটার্স, বম্বার্স নিয়ে নিয়মিত চলছিল ভেনেজুয়েলা মিশনের মহড়া। এমনকি কারাকাসে নিকোলাস মাদুরোর সেফ হাউসের একটি হুবহু রেপ্লিকাও তৈরি করেছিল মার্কিন বাহিনী, যেটি ঘিরে চলে রিহার্সাল। মূলত আকাশপথের সক্ষমতার উপর নির্ভর করেই সাজানো হয় পূর্ণাঙ্গ পরিকল্পনা। অপেক্ষা ছিল কেবল সঠিক সময়ের। অবশেষে এলো নির্দেশ। ওয়াশিংটন সময় তখন শুক্রবার রাত 10:46। হোয়াইট হাউসের সিচুয়েশন রুম থেকে নয়, বরং ফ্লোরিডার মারে-লাগো রিসোর্ট থেকে মার্কিন সেনাদের প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বার্তা, গুড লাক অ্যান্ড গড স্পিড। কিছুক্ষণের মধ্যেই F-22, F-35 সহ 1.5 শতাধিক এয়ারক্রাফট নিয়ে ভেনেজুয়েলার রাজধানীতে শুরু হয় মার্কিন যৌথ বাহিনীর অপারেশন। একের পর এক গুরুত্বপূর্ণ স্থাপনায় টার্গেটের পর সেনারা ঝটিকা অভিযান চালায় সামরিক ঘাঁটি ফুয়ের্তে টিউনায়, যেখানে একটি সেফ হাউসে অবস্থান করছিলেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। নিরাপদে সরে যাওয়ার আগেই উড়িয়ে দেয়া হয় লোহার সব দরজা। বেডরুম থেকেই তুলে নেওয়া হয় মাদুরো ও তার স্ত্রীকে। স্থানীয় সময় রাত 3:30টায় শেষ হয় মার্কিন এলিট ডেল্টা ফোর্সের 2 ঘন্টা 20 মিনিটের মিশন। এর ঘণ্টাখানেক পর মাদুরোকে গ্রেফতারের খবর দেন মার্কিন প্রেসিডেন্ট। ডরোথি তাসরিন, যমুনা নিউজ। ভেনেজুয়েলায় মার্কিন হামলার প্রতিবাদে দেশে দেশে বিক্ষোভ করছেন সাধারণ মানুষ। আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে মার্কিন প্রেসিডেন্টকে গ্রেফতারেরও দাবি উঠেছে। বিভিন্ন দেশে মার্কিন দূতাবাসের সামনে যুক্তরাষ্ট্রের পতাকা পুড়িয়ে চলছে প্রতিবাদ। হোয়াইট হাউসের সামনেও বিক্ষোভ মিছিল নিয়ে সরব হয়েছে ট্রাম্প বিরোধীরা। প্যারিসে মার্কিন দূতাবাসের সামনে পোড়ানো হচ্ছে যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকা। প্রতিবাদী স্লোগানে প্রকম্পিত চত্বর। ভেনেজুয়েলায় মার্কিন হামলার কারণে এই ক্ষোভ। নো ওয়ার অন ভেনেজুয়েলা, অ্যারেস্ট ট্রাম্প, এমন নানা দাবি লেখা ব্যানার হাতে যুক্তরাষ্ট্রের সড়কে সড়কেই চলছে প্রতিবাদ। ওয়াশিংটনের হোয়াইট হাউস, নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে চলছে আগ্রাসনের বিরুদ্ধে স্লোগান। একজন লাতিন আমেরিকান নারী হিসেবে বিশ্বকে জানাতে চাই, এই অপরাধমূলক খুনে ও ঔপনিবেশিক আগ্রাসনকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছি আমরা। ইতালির রোমে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ মিছিলে জড়ো হয় শত শত মানুষ। ভেনেজুয়েলার পতাকা ও প্ল্যাকার্ড হাতে ট্রাম্প বিরোধী স্লোগানে উত্তাল হয় রোমের সড়ক। মার্কিন হত্যাকারীরা ভেনেজুয়েলায় যেই সন্ত্রাসী হামলা চালিয়েছে এবং নিকোলাস মাদুরোকে আটক করেছে তার প্রতিবাদে জড়ো হয়েছি। এই হামলা স্পষ্টভাবে তথাকথিত আন্তর্জাতিক আইনের প্রতিটি নীতি লঙ্ঘন করে। গ্রিসের এথেন্সে একদিকে পোড়ানো হচ্ছে যুক্তরাষ্ট্রের পতাকা, অন্যদিকে ওড়ানো হচ্ছে ভেনেজুয়েলা ও কিউবার পতাকা। লাতিন আমেরিকায় মার্কিন হস্তক্ষেপের তীব্র প্রতিবাদ জানায় বিক্ষোভকারীরা। দূতাবাসের সামনে থেকে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে মিছিল করে আন্দোলনকারীরা।
লাতিন আমেরিকায় পূর্ণ মার্কিন আধিপত্য বিস্তারের ষড়যন্ত্র উন্মোচিত হচ্ছে। মাদক পাচার দমনের অজুহাত দিলেও তাদের উদ্দেশ্য সবার কাছে স্পষ্ট। ট্রাম্প নিজে ভেনেজুয়েলার জ্বালানি সম্পদ দখলের কথা বলেছেন। ভেনেজুয়েলার সার্বভৌমত্বে আঘাতের অভিযোগে মার্কিন প্রেসিডেন্টকে গ্রেফতার ও উপযুক্ত শাস্তির দাবিতে উত্তাল হয়েছে যুক্তরাজ্য, স্পেন, আর্জেন্টিনা, কলম্বিয়া সহ বহু দেশ। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা হত্যার বিচারের দাবিতে ফার্মগেট অবরোধ করে আন্দোলন করছেন সহপাঠীরা। সকাল থেকে এই অবরোধ কর্মসূচি পালন করছেন তারা। আন্দোলনকারীরা বলছেন তাদের সহপাঠী সাকিব হত্যার 24 দিন পার হলেও পুলিশ কাউকে গ্রেফতার করেনি, চান স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টার হস্তক্ষেপ। বিচারের স্পষ্ট অগ্রগতি না জানা পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি তাদের। এদিকে অবরোধের কারণে ফার্মগেটের সব দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়। বাধ্য হয়ে যাত্রীরা পায়ে হেঁটেই যান গন্তব্যে। নিহত 18 বছর বয়সী সাকিবুল হাসান রানা কলেজটির দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। কাল 10 ডিসেম্বর ঢাকার মগবাজারের একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শিক্ষার্থীদের অভিযোগ, মাদকের বিরুদ্ধে কথা বলায় সে ছাত্রদলের হামলার শিকার হয়। তাদের তো চিহ্নিত করা আসামি, তাদের তো ধরে ফেলার কথা তখনই। পুলিশ দেখলো, পুলিশ তো ধরলো না তাদের। আমাদের আইন ব্যবস্থা সবচেয়ে নিকৃষ্ট মানের আইন ব্যবস্থা। আমরা চাই যে আমাদের সুন্দরভাবে সুষ্ঠু বিচার দেওয়া হোক। প্রশাসন আমাদেরকে বারবার আশ্বাস দিচ্ছে, কিন্তু আমরা তাদের কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি না। যতক্ষণ পর্যন্ত না খুনিদেরকে আইনের আওতায় আনছে ততক্ষণ পর্যন্ত আমরা কর্মসূচি চালিয়ে যাব। অলরেডি গ্রেপ্তার করেছি আমরা, আমাদের আরো 2টি টিম বাইরে আছে। আমরা আজকে আরো কিছু গ্রেপ্তার করব। আশা করি যে আমরা এই ঘটনার সাথে সম্পৃক্ত যারা আছে তাদেরকে একটা বড় পর্যায়ে আজকে গ্রেপ্তার করে ফেলবো। এদিকে কারওয়ানবাজার মোড়েও সড়ক অবরোধ করেছে মোবাইল ফোন ব্যবসায়ীরা। তাদের ছত্রভঙ্গে টিয়ার শেল, জলকামান, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে আইন শৃঙ্খলা বাহিনী। শেখ আছেন সহকর্মী আলামিন হক, যাচ্ছি তার কাছে। অহন, কারওয়ানবাজারের এই মুহূর্তের কি পরিস্থিতি, সেখানে কি হচ্ছে বিস্তারিত জানাবেন আমাদের। যান চলাচল শুরু হয়েছে এই মুহূর্তে, বিশেষ করে ব্যবসায়ীরা যখন সড়ক অবরোধ করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, আপনি বলছিলেন টিয়ার শেল নিক্ষেপ করে কিংবা তাদেরকে জল কামান ব্যবহার করে এই সড়কটি ছেড়ে দিতে বাধ্য করেন। এবং তারপরেও আমরা দেখেছি ধাওয়া পাল্টা ধাওয়া চলেছে অন্তত 1.5 ঘন্টা ধরে। এবং এই যে পুলিশ সদস্যরা এখন পর্যন্ত এখানে অবস্থান করছেন, আমি যদি তাদেরকেও একটু দেখাই, তারা বলছেন যে সাধারণত এই ধরনের ঘটনায় ব্যবসায়ীদেরকে তারা বুঝিয়েছেন, কিন্তু তারা যখন সড়কটি ছেড়ে দেননি তারপরে তাদের উপর টিয়ার শেল নিক্ষেপ করার ঘটনা ঘটে। এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন বলেও জানিয়েছেন তারা। একই সঙ্গে কয়েকজন ব্যবসায়ীকে আটকও করা হয়েছে। যদিও এই সব ব্যবসায়ীরা আশেপাশে এখন পর্যন্ত অবস্থান করছেন। সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেটি জনগণের কল্যাণের জন্য, সেই সিদ্ধান্তের বাইরে গিয়ে ব্যবসায়ীরা এই ধরনের ঘটনা ঘটাচ্ছেন, যেটি আইন শৃঙ্খলা এমন বিঘ্নিত হচ্ছে। এবং এই সড়কটি যখন বন্ধ করে দেওয়া হয় তখন শত মানুষের কষ্টও কিন্তু বেশ বেড়ে যায়। এবং বিশেষ করে এই সড়কটি কারওয়ানবাজারের মতো একটি গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ থাকে, অনেককেই আমরা পায়ে হেঁটে তাদের গন্তব্যে যেতে দেখেছি। একই সঙ্গে তো ফার্মগেটের অংশেও সড়ক অবরোধ আছে, যে কারণে সাধারণ মানুষ যারা ঘর থেকে বের হয়েছে নানান প্রয়োজনে, তাদেরকে নানানভাবেই এই ধরনের অসহ্য যন্ত্রণা সয়ে তাদের গন্তব্যে যেতে হচ্ছে। এবং কারওয়ানবাজারে বিশেষ করে এই সড়কটি এখন যেহেতু ছেড়ে দেওয়া হয়েছে, আমরা যানজট দেখছিলাম আশেপাশে ছড়িয়ে গেছে অনেক দূর পর্যন্ত। সড়কে যান চলাচল শুরু হওয়ার পর সেটি নিশ্চয়ই ধীরে ধীরে কমে আসবে। এবং একই সঙ্গে আপনাকে জানিয়ে রাখি, এই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের এই তৎপরতা আরও চলবে। এবং তারা বলছেন আশেপাশে, তারা ধারণা করছেন আশেপাশে এখন পর্যন্ত যে বিক্ষোভকারীরা আছেন কিংবা আন্দোলনরত যেসব মোবাইল ব্যবসায়ী আছেন, তারা আশেপাশে বিচ্ছিন্নভাবে অবস্থান করছেন। যে কোনো মুহূর্তে তারা আবারও এসে কারওয়ানবাজারে অবস্থান নিতে পারেন, যে কারণে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতা বেড়েছে। তারা অবস্থান করছেন, তাদেরকে সরিয়ে দিতে চান। এবং তারা এও বলছেন যে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে বিশেষ করে মোবাইল ফোনের ব্যাপারে, সেটি সাধারণ মানুষের কল্যাণের জন্য। সেই কল্যাণের বিরুদ্ধেই যখন কেউ আন্দোলন করে, নিশ্চয়ই তাদেরকে সরিয়ে দিতে তাদের যতটা তাদেরকে কঠোর হতে হয় ততটাই কঠোর হবেন। অহন, আপনাকে ধন্যবাদ। মামলা জট কমাতে সবার সহযোগিতা চাইলেন নবনিযুক্ত প্রধান বিচারপতি জুবাইর রহমান চৌধুরী। আইনজীবীদের ন্যায়ের পথে থাকার আহ্বান জানান তিনি। সকালে সুপ্রিম কোর্টে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান বিচারপতি। বিচার বিভাগকে সিন্ডিকেট মুক্ত রাখতে প্রধান বিচারপতিকে শুদ্ধি অভিযান চালানোর আহ্বান জানান ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ। আওয়ামী লীগের আমলে সুবিচারের নামে অবিচার করা হয়েছিল বলেও অভিযোগ করেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল। অনুষ্ঠানে সুপ্রিম কোর্ট
বার অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুবউদ্দিন খোকন বলেন, নিম্ন আদালতের জামিন বাণিজ্য বন্ধ করতে হবে, মিথ্যা চার্জশিট দেয়া পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান তিনি। বিএনপি থেকে আসন ছাড় পেলেও স্বস্তিতে নেই জোট সঙ্গীরা। বিএনপি নেতারা স্বতন্ত্র প্রার্থী হওয়ার ভোট ভাগ হওয়ার ঝুঁকি দেখছেন তারা। কেউ কেউ এই বিদ্রোহের পেছনে বিএনপির বিরুদ্ধে ইন্ধনের অভিযোগ তুলেছেন। তবে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ভবিষ্যৎ রাজনীতির চিন্তায় কেউ কেউ প্রার্থী হলেও মনোনয়ন প্রত্যাহারের আগে কেটে যাবে সংকট সংশয়। আরফিন শাকিলের প্রতিবেদনে বিস্তারিত। কাউকে দলে যোগদান করিয়ে কারো সাথে আসন সমঝোতায় ত্রয়োদশ সংসদ নির্বাচনে জোট সঙ্গীদের সাথে আসন ভাগাভাগি করেছে বিএনপি। শুরুতে এই সংখ্যাটা 30 হওয়ার ইঙ্গিত দেওয়া হলেও জনপ্রিয়তা ও জনভিত্তির মাপকাঠিতে মাত্র 17 জনকে ছাড় দিয়েছে তারেক রহমানের দল, যাদের প্রায় সবাই যুগপৎ আন্দোলনের শীর্ষ নেতা। জোটের বড় নেতা হলেও নির্বাচনী বৈতরণী পার হতে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের উপরই ভরসা রাখতে হচ্ছে তাদের, আর সেখানেই বাড়ছে বিপত্তি। সমর্থনের পরিবর্তে জোট প্রার্থীদের হয়রানির অভিযোগ স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। ভুল হতে পারে, কিন্তু মূলত এর চাইতে বড় বড় ভুল আছে, সেগুলো পার হয়েছে। আর এইটার ব্যাপারে হয়েছে যে যদিও বিএনপির পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে সমঝোতার প্রার্থী হিসেবে আমি করব, কিন্তু তারা আবার নিজেদের পার্টির একজন প্রার্থী করে দিয়েছেন এবং তারা সমস্ত শক্তি মিলিয়ে পুরো জেলার সংগঠন, জেলার যত আইনজীবী, ঢাকা থেকে আইনজীবী নিয়ে গিয়ে বিরোধিতা করা হয়েছে। তার মানে তো দিস ইজ এ ডাবল স্ট্যান্ডার্ড পিওর। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সমঝোতায় আরও 4টি আসনে জমিয়তে উলামা ইসলাম, 1টি করে বিজেপি, এনডিএম, গণসংহতি আন্দোলন, নাগরিক ঐক্য সহ 6টি দলের শীর্ষ নেতাকে সমর্থন দিয়ে ধানের শীষের প্রার্থী প্রত্যাহার হলেও স্বতন্ত্র নির্বাচন করছেন বিএনপির একাধিক নেতা। এমনকি বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষে নির্বাচন করা রাশেদ খান, ফরিদুজ্জামান ফরাদও স্বস্তিতে নেই। তো এটা তো অবশ্যই এটা খানিকটা অস্বস্তিকর। বিএনপি যেটা বলতে পারে যে ঢাকা 12 আসনে বিএনপির মার্কা হচ্ছে কোদাল মার্কা। বিএনপি এরকম যাদের সাথে সমঝোতা হয়েছে সেখানে বিএনপি এভাবে বলবেন। জনগণের বিপুল সমর্থনে ভোটারদের যাতে বেরিয়ে আসতে পারে বিএনপির রাজনৈতিক সাংগঠনিক প্রচারের অর্থে, সমস্ত অর্থে বিএনপি নিশ্চয়ই আন্তরিকভাবে উদ্যোগটা বিএনপি গ্রহণ করবে। এরই মধ্যে দলীয় সিদ্ধান্ত না মানায় রুমিন ফারহানা, সাইফুল আলম নীরব, হাসান মামুনের মতো 9 নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। তবু তাদের থামানো যায়নি নির্বাচনী দৌড় থেকে। তবে জোট সঙ্গীদের এখনই হতাশ হতে বারণ করেছেন বিএনপি নেতা আমির খসরু। বিএনপির পক্ষ থেকে তো কোনো ধরনের এখানে হিপোক্রেসির কোনো কারণ নেই। যেখানেই আমাদের জোটের প্রার্থী দেওয়া হয়েছে সেখানে যদি দলের কেউ দাঁড়াচ্ছে তাদেরকে তো দল থেকে বহিষ্কার করা হচ্ছে। আর দলের পক্ষ থেকে যতটুকু সমর্থন দেওয়া সেটাতে সমর্থন অব্যাহত থাকবে স্বাভাবিকভাবে। যেহেতু আমরা ছাড় দিয়েছি, মনোনয়ন একেবারে শেষ, ওই পালাটা শেষ হয়ে যাবে, তখন দেখবেন ক্রমান্বয়ে আস্তে আস্তে তারা দলের পক্ষ থেকে যেগুলোকে ছাড় দেওয়া হয়েছে তাদের সমর্থনে এগিয়ে আসবে। 20 জানুয়ারি মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। জোট সঙ্গীদের আশা এ সময়ের মধ্যে বিদ্রোহী প্রার্থীদের নির্বাচন থেকে সরিয়ে নেবে বিএনপি। নতুন করে আরও কিছু আসনে ছাড় দিবে জোট সঙ্গীদের। তাদের দাবি, বিএনপির পক্ষে একা নির্বাচন পরবর্তী সংকট মোকাবেলা সম্ভব নয়। আরফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। আসন নিয়ে এখনো জামায়াতে ইসলামের সাথে দর কষাকষি চলছে ইসলামী আন্দোলনের। মত দ্বিমত থাকলেও জোট নিয়ে আশাবাদী দলের নায়েবে আমির। অন্যদিকে 2-3 দিনের মধ্যে চূড়ান্ত আসন বন্টনের কথা জানিয়েছে দুদলই। এক্ষেত্রে প্রার্থীদের বিজয়ী হওয়ার সক্ষমতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। মতানৈক্য থাকলেও জোট ভাঙার শঙ্কা উড়িয়ে দিলেন নেতারা। আরও জানাচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ইসলামপন্থীদের ভোট এক বাক্সে আনার লক্ষ্যে গত সেপ্টেম্বরে আত্মপ্রকাশ করে 8 দলীয় জোট। নির্বাচনকে সামনে রেখে গণভোট সহ 5 দাবিতে বিভাগীয় সমাবেশ সহ ধারাবাহিক কর্মসূচি পালন করে দলগুলো। গত 8 ডিসেম্বর থেকে আসন ভাগাভাগির আলোচনা চললেও এখন পর্যন্ত চূড়ান্ত সমঝোতা হয়নি। তাই তো 272 আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে ইসলামী আন্দোলনের প্রার্থীরা, আর 276 আসনে মনোনয়নপত্র জমা দেয় জামায়াতে ইসলামী। আসন নিয়ে দুদলের দর কষাকষির মধ্যে জোটভুক্ত হয় নতুন করে 3 দল। ইসলামী আন্দোলনের দাবি, শরিকদের সাথে আলোচনা ছাড়াই এনসিপি, এলডিপি ও এবি পার্টিকে জোটে নেওয়া হয়েছে। এরপর অনেকটা প্রকাশ্যে আসে বিভক্তি, যদিও আলোচনার টেবিলে সমাধানের পথ খোলা রেখেছে দুদলই। আমাদের মধ্যে একটু ভুল বুঝাবুঝি, মানে কোনো এক দলের
হয়তোবা সবাইকে সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল, হয়তো আমি একক নিয়ে ফেলছি, যেটা অন্য দল বা আমাদের অন্য যারা আছে তারা হয়তো বা এটাকে ভালো চোখে দেখেনি। এখানে বড় ভাই ছোট ভাই মেজো ভাইয়ের কোনো বিষয় নয়, আমরা সবাই একই সাথে আন্দোলন করেছি, কর্মসূচি দিয়েছি, আমরা একই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমরা পরস্পরের প্রতি সম্মান শ্রদ্ধা রেখেই সহমর্মিতার মনোভাব নিয়ে আমরা কাজ করছি। নির্বাচনী মাঠে এমন মতবিরোধ স্বাভাবিক বলে মনে করে ইসলামী আন্দোলন ও জামায়াতে ইসলামী। আগামী 2-3 দিনের মধ্যে আসন চূড়ান্ত হবে বলেও আশা নেতাদের। আমাদের মধ্যে যতটুকু সমস্যা হয়েছে অ্যালায়েন্সের ব্যাপারে আশা করি সমাধানযোগ্য এবং সমাধান হয়েও যাবে, সবাই আন্তরিকতা আছে এবং আমাদের মধ্যে বৈঠক হচ্ছে, রেগুলারই বৈঠক হচ্ছে, আলোচনা হচ্ছে। আশা করি ইনশাআল্লাহ একটা সমাধানের পথে আমরা চলব। রাজনীতিতে তো ভিন্নমত থাকে, প্রত্যাশা থাকে, এই সব কিছু মিলে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যে স্ব অবস্থান থেকে প্রয়োজনীয় ছাড় দিয়ে হলেও ঐক্যটাকে ধরে রাখা এবং আসন সমঝোতাটাকে যাতে সবাই মেনে নেন, এই ধরনের একটা সিদ্ধান্তে পৌঁছার চেষ্টা করা হচ্ছে। মতভেদ ভুল বোঝাবুঝি থাকলেও জোট নিয়ে আশাবাদী ইসলামী আন্দোলনের নায়েবে আমির, সেই সাথে উড়িয়ে দেন জোট ভাঙার শঙ্কাও। যেহেতু ইসলামের প্রতি মানুষ ঢুকছে, সেখানে আমরা অন্য কারোর সাথে জোট করব কেন? তো আমরা যদি সেখানে চলে যাই চাঁদাবাজদের কাছে, আবারও সেই যাদের বিরুদ্ধে জোট হয়েছে, মানে জনগণ যাদের প্রত্যাখ্যান করতে চায়, তাদের সাথে অংশগ্রহণমূলক তো নির্বাচন হতে পারে না। জোট নেতারা বলছেন আসন বন্টনে অগ্রাধিকার পাচ্ছে প্রার্থীর বিজয়ী হওয়ার সক্ষমতা। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। গ্রেফতারের 15 ঘন্টা পর সকালে জামিনে মুক্তি পেয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জের সদস্য সচিব মাহাদি হাসান। পুলিশের কাজে বাধা দেওয়ার মামলায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে শুনানি শেষে বিচারক মাহাদির জামিন মঞ্জুর করেন। শনিবার সন্ধ্যায় শহরের শায়েস্তানগর এলাকা থেকে তাকে গ্রেফতার করেছিল পুলিশ। খবর ছড়িয়ে পড়লে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা সদর থানার সামনে জড়ো হয়ে রাতভর বিক্ষোভ করেন। আমাদের এখানে 17 জন শহীদ হয়েছে এবং হবিগঞ্জে মোস্ট যেখানে সবচেয়ে ক্রুশাল ইম্পর্টেন্ট আন্দোলন হয়েছে এটা হবিগঞ্জ, এদের মাঝে একটা বাণিজ্যক আমরা টানা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তুষ্টি কিন্তু আমরা জ্বালাই দিয়েছিলাম। শায়েস্তাগঞ্জ থানার ওসির সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জের সদস্য সচিব মাহাদি হাসানের বাগবিতণ্ডার এই ভিডিও ভাইরাল হলে শুরু হয় আলোচনা সমালোচনা। পরে বক্তব্যের একটি অংশকে স্লিপ অফ টাং উল্লেখ করে ভিডিও বার্তা দেন মাহাদি। উক্ত পরিস্থিতিতে আমার স্লিপ অফ টাং হয় আমি দেশবাসী এবং সংশ্লিষ্ট সকলের নিকট দুঃখ প্রকাশ করছি। ঘটনার সূত্রপাত শায়েস্তাগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি এনামুল হক নয়নকে আটক নিয়ে। নয়ন জুলাই আন্দোলনে সক্রিয় ছিলেন দাবি করে তাকে ছাড়িয়ে আনতে শুক্রবার থানায় যান মাহাদি। এক পর্যায়ে ওসির সাথে বাগবিতণ্ডা হয় তার। ভিডিও ভাইরালের পর পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা হয় মাহাদির বিরুদ্ধে। শনিবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করে সদর থানা পুলিশ। খবর ছড়িয়ে পড়লে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা সদর থানার সামনে জড়ো হয়ে রাতভর বিক্ষোভ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় সেনাবাহিনী। রোববার সকালে মাহাদিকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন বিচারক। আমরা তার আসামির পক্ষে জামিন শুনানি করি। লার্নেড কোর্ট তাকে 200 টাকার বন্ডে স্থায়ী জামিন প্রদান করেছে। জামিনে মুক্তির পর মাহাদিকে বরণ করে নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। জামিন হয় সন্তুষ্টি জানান তারা। যারা জুলাইকে মুছে ফেলার পরিকল্পনা করেছিল তাদেরকে আঙ্গুল দিয়ে আমরা দেখিয়ে দেব জুলাই মুছে ফেলা এত সহজ না। সর্বস্তরের ছাত্র জনতা যেভাবে আমার পাশে দাঁড়িয়েছেন, জুলাইয়ের পাশে দাঁড়িয়েছিলেন, আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি এই ঋণ কখন শোধ করতে পারবো না। এদিকে শনিবার দুপুরে মাহাদিকে কারণ দর্শানোর নোটিশ দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটি। সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়ার পাশাপাশি তার বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না সে বিষয়ে 24 ঘন্টার মধ্যে লিখিত জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়। নোটিশে আরও উল্লেখ করা হয়, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত মাহাদি হাসান সংগঠনের কোনো ধরনের কার্যক্রমে অংশ নিতে পারবেন না। প্রদীপ দাস সাগর, যমুনা নিউজ, হবিগঞ্জ। বিগত নির্বাচনগুলোয় কুড়িগ্রামের 4টি আসনের মধ্যে 3টিতেই মনোনয়ন পাওয়ার আশায় একাধিক প্রার্থী বারবার করছেন দলবদল। বারবার দল বদলালেও বদলায়নি সাধারণ মানুষের ভাগ্য। তবে নির্বাচনের ক্ষেত্রে দলীয় আদর্শে অবিচল থাকলে জেলার উন্নয়ন সম্ভব, দাবি সচেতন মহলের। ভোট আসে, ভোট যায়, বদলায় মুখ, বদলায় দল।
তবে নিয়তি রানীদের ভাগ্য যেন ভোটের ফলাফলের বাইরেই থেকে যায়। কুড়িগ্রাম পৌরসভার চৌধুরীপাড়া গ্রামের বিধবা নারী নিয়তি রানী 3 মেয়ের বিয়ে দিয়েছেন অন্যের বাসায় কাজ করে। ছেলে নিয়ে থাকেন খাস জমির জরাজীর্ণ ঘরে। একাধিকবার ভোট দিয়েছেন, কিন্তু তার জীবনে আসেনি কাঙ্ক্ষিত পরিবর্তন। দ্রব্যমূল্যের চাপে মৌলিক অধিকার তো দূরে থাক, ভালো খাবার পাওয়াই আজ তাদের স্বপ্ন। এমপি, চেয়ারম্যান, মেম্বার সবাইকে ভোট দিছি, সবাই মনে করো বহুত জিনিস দিবে চায়, দিয়ে আশা দেয়, আশা পূরণ করে পায় না। নিয়তি রানীর মতো জেলার হাজারো পরিবার আজ বঞ্চিত খাদ্য, শিক্ষা, চিকিৎসা আর কর্মসংস্থান থেকে। 16টি নদ নদী বেষ্টিত এই জেলায় 54 বছরেও গড়ে ওঠেনি ভারী কোনো শিল্প। এমপি কি, চেয়ারম্যান কি, মেম্বার কি, সবাই ভোট দিয়ে এসেছি সেই থাকিয়ে, কিন্তু আমারগুলোর জন্য তো কিচ্ছু করে নাই। বিগত নির্বাচনগুলোতে কুড়িগ্রামের 4টি আসনের মধ্যে 3টিতেই ঘটেছে প্রার্থীদের দলবদলের ঘটনা। 12টি জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম 2, 3, 4 আসনে মনোনয়ন পেতে প্রার্থীরা একাধিকবার দল বদলালেও বদলায়নি জনগণের আর্থসামাজিক অবস্থা। স্থানীয়দের দাবি, এমপিদের জবাবদিহিতা না থাকায় কাগজেই সীমাবদ্ধ থেকেছে উন্নয়ন। আগে যে এমপি ছিল তারা তো দল পরিবর্তন করার পর মনে করেন তাদের আখের গোছাইছে, এলাকার জেলার কিছু করে নেই। হঠাৎ করে একটা দলে গিয়ে মার্কা নিয়ে এমপি হওয়ার পরেও ওরা সংসদে যে কথা বলবে বা ওই দলেও ওদের মনে হয় ওইভাবে ভিত্তি ছিল না। তবে এবারের নির্বাচনে ভিন্ন চিত্র। আসনগুলোতে নেই দলছুট প্রার্থীর আনাগোনা। এতে নেতাকর্মীদের মধ্যে জেগেছে আশার আলো। বলছেন, দলীয় আদর্শে রাজনীতি হলে উন্নয়নও আসবে। কুড়িগ্রাম জেলার 4টি আসনেই আমাদের যেহেতু নিজস্ব প্রার্থী, ধানের প্রার্থী এবং কি কোনো উড়ে এসে জুড়ে বসা কোনো প্রার্থী নাই, তাই আমরা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে ধানের পক্ষে কাজ করতেছি। রাজনৈতিক অঙ্গীকার ছাড়া জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ায়, বিগত সময়ে জনগণের সাথে দূরত্ব তৈরি হওয়ায় পরিকল্পিত উন্নয়ন হয়নি ভাঙন কবলিত এই জেলায়, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। কোনো পলিটিক্যাল ক্যারিয়ার ছাড়াই তারা পার্লামেন্ট মেম্বার হয়েছে, তো বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছে। বাট কুড়িগ্রাম এই অঞ্চলটা, পিছিয়ে পড়া যে অঞ্চলটা, এটাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে। প্রকল্পগুলো বাস্তবায়ন করতে গিয়ে দেখা যায় যে এই অনেক সময় ব্যাহত হয়। এটি হচ্ছে যে প্রশাসনের কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা থাকেন, তারা এটিকে ব্যাহত করেন, কিন্তু এটাকে বাধা দেওয়ার জন্য একমাত্র রাজনীতিবিদদেরই প্রয়োজন। রাজনীতি যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে প্রশাসন এটার সুযোগটা নেয়। কুড়িগ্রামে 9টি উপজেলায় 73টি ইউনিয়ন, 4টি পৌরসভা নিয়ে গঠিত 4টি সংসদীয় আসন। আসনগুলোতে স্বাধীনতার পর থেকে 2024 সাল পর্যন্ত আওয়ামী লীগের 13 জন, বিএনপির 2 জন, জাতীয় পার্টির 19 জন, স্বতন্ত্র জেপি এবং মুসলিম লীগের 1 জন করে নির্বাচিত হয়। জারিন অর্নি, যমুনা নিউজ। রাজশাহীর বাঘায় এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতরাতে উপজেলার করালি নওশারার গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সোহেল রানার স্ত্রী জানান, রাত 12:30টার দিকে টিনের দরজা ভেঙে একদল লোক তাদের ঘরে প্রবেশ করে। এ সময় এলোপাতাড়ি গুলি ছুড়ে তারা, এতে গুলিবিদ্ধ হন সোহেল রানা। আহত হন তার স্ত্রী স্বাধীনা খাতুন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক সোহেলকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে চর দখলকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। ঝিনাইদহে ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে নদীতে পড়ে গেছে একটি ট্রাক। এই ঘটনায় 2 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শৈলকুপার গাড়াগঞ্জে কুমারনদ থেকে মরদেহ 2টি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, রাতে যশোর থেকে ডাল বোঝাই ট্রাকটি পাবনা যাচ্ছিল। পথে গাড়াগঞ্জ এলাকায় বড়দাহ পুরাতন ব্রিজের উপর পৌঁছালে ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে কুমার নদে পড়ে যায়। খবর পেয়ে শৈলকুপা ও ঝিনাইদহ ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। ভোরে হেল্পার মুবারক হোসেন ও সকাল 8টার দিকে চালক সোহেল শেখের মরদেহ উদ্ধার করা হয়। সুন্দরবনের শিকারীদের পাতা হরিণ শিকারের ফাঁদে আটকা পড়েছে একটি রয়্যাল বেঙ্গল টাইগার। বাঘটি উদ্ধারে বিশেষজ্ঞদের নিয়ে আজ উদ্ধার অভিযান শুরু করবে বন বিভাগ। সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক দীপন চন্দ্র দাস জানান, মোংলার বৈধ্যমারি ও জয়মনি এলাকার মাঝামাঝি সড়কের খালপাড়ে বনের ভেতরে পেতে রাখা চোরা শিকারীদের ফাঁদে আটকা পড়ে বাঘটি। শনিবার এমন খবর পেয়ে ঘটনাস্থলে বন বিভাগের কর্মকর্তা কর্মচারীদের পাঠানো হয়। পরবর্তীতে এলাকাটি ঘিরে রাখে তারা। বাঘটি উদ্ধারে ঢাকা থেকে বন বিভাগের একজন ভেটেরিনারি সার্জন সেখানে যাচ্ছেন বলেও জানিয়েছেন দীপন চন্দ্র দাস।
সকালে যে কুয়াশা ছিল, কুয়াশার ভিতর দিয়ে যাইতে পারি না, পরবর্তী আমরা নিশ্চিত হয়েছি যে আসলে ফাঁদে আটকে গেছে। বাঘটা সম্ভবত বেশ শক্তিশালীও আছে। আমরা সেটাকে রেস্কিউ করার জন্য বন বিভাগ আমরা সার্বিক চেষ্টা করতেছি। ভেনেজুয়েলা পরিস্থিতি নিয়ে আলোচনায় জরুরি অধিবেশনের ডাক দেওয়া হয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে। সোমবার হবে বৈঠক। কলম্বিয়ার আহ্বানে ডাকা অধিবেশনে সমর্থন জানিয়েছে রাশিয়া ও চীন। 3 মাসের মধ্যে ভেনেজুয়েলা ইস্যুতে এই নিয়ে তৃতীয়বারের মতো আলোচনা হতে যাচ্ছে নিরাপত্তা পরিষদে। এদিকে ভেনেজুয়েলায় মার্কিন হামলায় শঙ্কা প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। এর আগে নিরাপত্তা পরিষদ বরাবর আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছিলেন জাতিসংঘে ভেনেজুয়েলার প্রতিনিধি স্যামুয়েল মনকাটা। অভিযোগ করেন তার দেশের সম্পদ লুট ও সরকার ব্যবস্থা ধ্বংসে ঔপনিবেশিক যুদ্ধ শুরু করেছে যুক্তরাষ্ট্র। নিজেকে শান্তির দূত দাবি করেন, চেয়েছিলেন নোবেল শান্তি পুরস্কারও। অথচ ক্ষমতায় যাওয়ার 1 বছরের মধ্যে অর্ধ ডজন দেশে হামলা চালিয়ে ফেলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্রের দায়িত্ব নেওয়ার পর মার্কিন হামলার শিকার হয়েছে ইরান। এছাড়াও ইরাক, সিরিয়া, ইয়েমেন, নাইজেরিয়ায় চালানো হয় হামলার সবশেষ শিকার ভেনেজুয়েলা। পাশাপাশি ক্যারিবিয়ান সাগর ও প্রশান্ত মহাসাগরে গত সেপ্টেম্বরের পর থেকে একের পর এক নৌযানেও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় দফায় প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার দিনই বিশ্বে শান্তি প্রতিষ্ঠার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত 1 বছরে একের পর এক যুদ্ধ থামানোর দাবি করেছেন। নিজেকে শান্তির দূত আখ্যা দিয়ে নোবেল শান্তি পুরস্কারের যোগ্য দাবিদারও বলেছেন। ট্রাম্প ইরান, ইসরায়েল, পাকিস্তান, ভারত সংঘাত সহ বেশ কয়েকটি যুদ্ধ থামাতে ভূমিকা রাখলেও গত 1 বছরে মার্কিন বাহিনী নিজেরাই যেন আরও আগ্রাসী হয়ে উঠেছে। তাদের হামলার শিকার হয়েছে কমপক্ষে অর্ধ ডজন দেশ। গত জুনে ইরান ইসরায়েলের মধ্যকার 12 দিনের সংঘাত শেষ হওয়ার ঠিক আগে দেশটিতে হামলা চালায় যুক্তরাষ্ট্র। তেহরানের 3টি পারমাণবিক স্থাপনা হয় মার্কিন হামলার শিকার। ট্রাম্প হোয়াইট হাউসের দায়িত্ব নেওয়ার পর ইয়েমেনেও হামলা জোরদার করে যুক্তরাষ্ট্র। ওমানের মধ্যস্থতায় চুক্তি হওয়ার আগ পর্যন্ত হুতির স্থাপনা লক্ষ্য করে দেশটির বিভিন্ন স্থানে ব্যাপক বোমাবর্ষণ করে মার্কিন বাহিনী। মধ্যপ্রাচ্যের আরও 2 দেশ ইরাক, সিরিয়াও হয়েছে যুক্তরাষ্ট্রের বোমা হামলার শিকার। ডিসেম্বরে সিরিয়ার অন্তত 70টি স্থান লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। যদিও তাদের দাবি এসব হামলার লক্ষ্য ছিল ISIL এর স্থাপনা। এর আগে গত মার্চে জঙ্গি গোষ্ঠী ISIL এর এক শীর্ষ নেতাকে লক্ষ্য করে ইরাকেও হামলার দাবি করে ট্রাম্প প্রশাসন। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবর, আফ্রিকার দেশ সোমালিয়াতেও হামলার মাত্রা তীব্র হয়েছে ট্রাম্পের আমলে। বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর অবস্থান লক্ষ্য করে সোমালিয়ার সামরিক বাহিনীর সাথে সমন্বয়ের মাধ্যমে এসব হামলা চালানো হচ্ছে বলে দাবি ওয়াশিংটনের। ক্রিসমাসের দিন একই দাবিতে অঞ্চলটির আরেক দেশ নাইজেরিয়াতেও হামলা চালায় মার্কিন বাহিনী। সবশেষ মার্কিন হামলার শিকার হল ভেনেজুয়েলা। স্বাধীন ও সার্বভৌম দেশটিতে অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে যায় যুক্তরাষ্ট্র। এর আগে গত সেপ্টেম্বর থেকে ক্যারিবিয়ান সাগর ও প্রশান্ত মহাসাগরে আন্তর্জাতিক জলসীমায় মাদক পরিবহনের অভিযোগে একের পর এক নৌযানে হামলা চালিয়েছে দেশটি। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। এবার সিরিয়া যৌথ হামলা চালালো ব্রিটেন ও ফ্রান্স। শনিবার এক বিবৃতিতে দেশটির একটি ভূগর্ভস্থ অস্ত্র ভান্ডারে হামলার দাবি করেছে ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। তাদের অভিযোগ, জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট একসময় এই ভান্ডার ব্যবহার করত। হামলার একটি ফুটেজে প্রকাশ করা হয়েছে। ব্রিটেনের দাবি, হামলার আগে এলাকাটি থেকে সব বেসামরিক নাগরিককে সরিয়ে নেওয়া হয়েছে এবং সফলভাবে অভিযান সম্পন্ন করে নিরাপদে ফিরে এসেছে তাদের সব আকাশযান। আজকের মতো শেষ করছি দুপুরে বাংলাদেশের আয়োজন। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।